দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের দশম শ্রেণীর অন্তর্গত বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের লেখা আলো বাবু যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি এই গল্পটির প্রথমে একটু লেখক পরিচিতি বলবো, তারপর গল্পটি আমরা লাইন ধরে ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং সব শেষে আমি কয়েকটি এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রথমে আমরা আগে বনফুল সম্পর্কে সামান্য একটু জেনে নেই। বনফুল 1899 খ্রিস্টাব্দে বিহারের অন্তর্গত পূর্ণিয়া জেলার মণিহারিতে জন্মগ্রহণ করেছিলেন। সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল বনফুল। আমি এই কথাটি একটু আগেও বলেছি। সাহেবগঞ্জ হাই স্কুলে 1915 সালে তিনি যখন পড়তেন সেই সময় তার লেখা প্রথম কবিতা মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এরপর প্রবাসী, ভারতী ইত্যাদি পত্রিকায় তিনি বনফুল ছদ্মনামে বিভিন্ন লেখা লিখতেন। তিনি পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পরীক্ষা দিয়েছিলেন এবং ডাক্তারি নিয়ে তিনি পাশ করেছিলেন। আর লেখা প্রথম উপন্যাস তৃণখণ্ড বাংলা কথা সাহিত্যের ক্ষুদ্রতম ছোট গল্পকারের হিসাবেও তিনি বেশ পরিচিত ছিলেন। অ্যাকচুয়ালি বাংলা ছোট গল্পকারের জনক আমরা বনফুলকেই বলতে পারি। ছোট গল্প, নাটক, উপন্যাস সব ক্ষেত্রেই বনফুল অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তিনি তো অনেক কিছু লিখেছিলেন, কিন্তু তার লেখা উল্লেখযোগ্য গল্পগ্রন্থ কয়েকটির নাম হলো স্থাবর, জঙ্গম, মন্ত্রমুগ্ধ, হাটে বাজারে, শ্রী মধুসূদন বিদ্যাসাগর প্রভৃতি উল্লেখযোগ্য। তার লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ পশ্চাৎপট রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী পদক পেয়েছিলেন। এছাড়াও ভাগলপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধিও পেয়েছিলেন। এবারে আমরা যে গল্পটি, সেই গল্পটি লাইন ধরে ধরে আলোচনা করব। আলো বাবু বনফুলের লেখা। চলো তাহলে পড়ছি। সবাই তাকে আলো বাবু বলতো, কিন্তু তার আসল নাম আলো। লোকটির আসল নাম ছিল আলো, কিন্তু সকলে তাকে আলো বাবু বলেই ডাকতো বা চিনতো। চেহারা অবশ্য নামের উপযুক্ত নয়। গায়ের রং কুচকুচে কালো, মুখটি বেগুন পোড়ার মতো, তার উপর কালো গোঁফদাড়ি, যুগ্ম ভুরু, মাথায় ঘাড় পর্যন্ত লম্বা বাবরি চুল। দেখো, নাম তো আলো, কিন্তু গায়ের রং ছিল কুচকুচে কালো, তার উপর জোড়া ভুরু এবং তার চুল ছিল বাবরি চুল। বাবরি চুল অ্যাকচুয়ালি দেখবে আগেকার দিনে রাজেশ খান্না, অমিতাভ বচ্চন ইত্যাদি ইত্যাদি ব্যক্তিগণ যে চুলের স্টাইলটা করতো ঘাড় পর্যন্ত, মানে এই পর্যন্ত চুল, সেটি ছিল বাবরি চুল। গলায় তুলসীর মালা, সেটিও কালো হয়ে গেছে। পরনের খানখানি অবশ্য ধপধপে সাদা, গায়ের চাদরখানিও সাদা। আলুথালু জামা গায়ে দিতেন না, জুতোও পরতেন না। আলো বাবুর গলায় ছিল একটি তুলসীর মালা, কিন্তু সেই তুলসীর মালাটিও কালো হয়ে গেছে। এছাড়াও তিনি পরনে পরতেন একটি ধপধপে সাদা থান, মানে তিনি সাদা পোশাক পরতে বেশি ভালোবাসতেন এবং আলুথালু জামা মানে বেশি তার সাজ পোশাক ইত্যাদি বেশি খুব একটা ভালো ছিল না, জুতোও তেমন পরতেন না। একদিন সকালে আমার বৈঠকখানায় ঢুকে নমস্কার করে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে রইলেন। সেই দিনই প্রথম দেখলাম তাকে, আমাদের কথক বনফুল। তিনি যেহেতু ডাক্তার, তার একটি বৈঠকখানা রয়েছে। সেই বৈঠকখানায় আলোবাবু একদিন আসলেন এবং এসে কাচুমাচু হয়ে মানে একটু জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকলেন। সেই দিনই আমাদের কথক বলো বা লেখক প্রথম আলোবাবুকে দেখেছিলেন। কি চাই আপনার? অনুগ্রহ করে একটু সাহায্য করবেন আমাকে। প্রথমে কথক জিজ্ঞাসা করলেন, আপনার কি চাই? তখন আলোবাবু বললেন, আমাকে একটু সাহায্য করবেন। সাহায্য প্রার্থী অনেক আসে, অধিকাংশ লোকই টাকা চায়। ভাবলাম ইনিও বোধ হয় সেই দলের। মনে মনে একটু বিরক্তই হলাম। দেখো, যেহেতু তিনি ডাক্তার ছিলেন, তাই অনেকে হয়তো টাকা পয়সার সাহায্যের জন্য তার কাছে আসে। তো আমাদের কথক ভাবলেন এই ব্যক্তিটিও হয়তোবা তার কাছে কিছু সাহায্যের জন্য এসেছেন, তাই প্রথমে একটু বিরক্তই হয়েছিলেন তিনি। তাই আলোবাবুকে দেখে তিনি প্রথমে, আমরা এটা বলতেই পারি যে তিনি ভেবেছিলেন যে হয়তো অর্থ সাহায্যের জন্য তিনি এসেছেন, কিন্তু মুখ ফুটে বিরক্তি প্রকাশ করতে পারলাম না।
বরং বললাম, অসম্ভব না হলে নিশ্চয়ই করব, বলুন কি করতে হবে। এবার একটি ব্যক্তিকে তুমি না যাচাই করে, তার কথা না শুনে কিভাবে তুমি বলবে যে সে সাহায্য অর্থের জন্য এসেছিল? তাই কিছু না বললেও কথক তাকে বলল, আচ্ছা কি সাহায্য করতে হবে সেটি তো আগে বলুন। তার বাঁ হাতে একটি ছোট থলি ছিল, তার ভেতর হাত ঢুকিয়ে তিনি একটি ছোট পাখির ছানা বার করলেন। একটি ছোড়া এই পাখির ছানাটার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল। আমি 2 পয়সা দিয়ে বাচ্চাটা নিয়েছি তার কাছ থেকে। মনে হচ্ছে এর পায়ে লেগেছে। পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে বেড়াচ্ছিল কিনা একটু দেখবেন দয়া করে। শুনেছি আপনি বড় ডাক্তার। তাহলে আলোবাবুর কাছে একটি ছোট ব্যাগ ছিল। সেই ব্যাগ থেকে আলোবাবু একটি ছোট্ট পাখির বাচ্চা বের করলেন এবং কথককে বললেন যে একটি ছোকরার মতো ছেলে, মানে একটি বাচ্চা ছেলে আর কি, বাচ্চা নয় একটু শয়তান ছেলে আর কি, সেই ছেলেটি পাখিটির পায়ে দড়ি বেঁধে পাখিটিকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। আলোবাবু তাকে 2 আনা দিয়ে সেই পাখিটিকে তার কাছ থেকে নিয়ে নেয় এবং কথকের কাছে এই সাহায্যই চাইতে এসেছিলেন যে যদি কিছু ওষুধপত্র পাখিটিকে লাগিয়ে দিয়ে পাখিটির সেই পায়ের ক্ষত স্থানটিকে তিনি যদি একটু ঠিক করে দেন। দেখলাম পাখির ছানাটিকে পায়ে সত্যিই লেগেছিল। টিংচার আয়োডিন লাগিয়ে বেঁধে দিলাম। তাহলে কথক তখন তার ভুল বা ভ্রান্ত যে ধারণাটি ছিল সেটি ভেঙে গেল এবং পাখির বাচ্চাটিকে তিনি দেখলেন। সত্যি সত্যি পাখির বাচ্চাটি জখম হয়ে গিয়েছিল এবং তখন পাখির বাচ্চাটির যে ক্ষত স্থানে তিনি টিংচার আয়োডিন লাগিয়ে দিয়েছিলেন। কি করবেন এটাকে নিয়ে? পুষবেন না? ভালো হলে ছেড়ে দেব। জীবন্ত কোনো জিনিস পোষবার সামর্থ্য নেই আমার। ইচ্ছা করে খুব, কিন্তু পয়সা নেই, সেজন্য বিয়েও করিনি। তখন আলোবাবু উত্তরে বলেছিল যে না, আমার এটা পোষার মতো সামর্থ্য নেই, কারণ কোনো জীবন্ত জিনিস পোষার মতো সামর্থ্য আমার নেই। আমার যেহেতু আয় নেই, আর আয় নেই বলেই আলোবাবু এখনো পর্যন্ত বিয়ে করেননি, কারণ বিয়ে করলে একটা খরচ হয়েই থাকে। কুণ্ঠিত দৃষ্টি তুলে একটু হেসে চাইলেন আমার দিকে। ও, এর আগে তো দেখিনি আপনাকে, কোথায় থাকেন? কথক আলোবাবুর এই উত্তর শুনে একটু অবাক হয়ে গিয়েছিলেন বইকি। তখন আলোবাবুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনাকে তো এই এলাকায় কখনো দেখিনি, কোথায় থাকেন? অবিনাশবাবুর বাড়িতে দিন 7 হলো এসেছি। অবিনাশবাবু সেই এলাকার বিশিষ্ট ভদ্রলোক, তার বাড়িতে আলোবাবু 7 দিন হলো এসেছে। আর একবার কুণ্ঠিত দৃষ্টি তুলে চাইলেন, অবিনাশবাবু এখানকার নামজাদা উকিল একজন? অবিনাশবাবুদের সঙ্গে আত্মীয়তা আছে বুঝি? এবার বিশিষ্ট ভদ্রলোক বললাম, নামজাদা উকিল, তার সাথে তার বাড়িতে এসে রয়েছে আলোবাবু, তার মানে তাদের সাথে নিশ্চয়ই কোনো আত্মীয়তা আছে। এ কথাটি জিজ্ঞেস করলো আলোবাবুকে আমাদের কথক। না, তেমন কিছু নয়, আমার এক দূর সম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর উনি, মানে একদম চেনাশোনা আত্মীয় তো একেবারেই নয়, দূর সম্পর্কের ভাগ্নি, তার যে শ্বশুর, তাও আবার নিজের শ্বশুর হলে হয়। দূর সম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর, অনেক দূরের রিলেশন। সেই রিলেশনের ধরে আলোবাবু তাদের বাসায় এসেছেন, মানে 7 দিন ধরে সেখানে এসে রয়েছেন। আসলে লোক খুব ভালো, তাই দয়া করে থাকতে দিয়েছেন। আলোবাবু পাখির ছানাটি নিয়ে চলে গেলেন। আসলে অবিনাশবাবু লোক হিসেবে তো যথেষ্ট ভালো, আমি বললাম একটু আগেই। তো যতই দূর সম্পর্কের হোক না কেন, আলোবাবুকে তার বাসায় থাকতে দিয়েছেন এবং তিনি যথেষ্ট আদর আপ্যায়ন করছেন আলোবাবুকে। তখন আর বেশি কথা না বলে আলোবাবু পাখির ছানাটিকে নিয়ে চলে গেলেন। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি যেতে হয়েছিল। সেখানে আলোবাবুর সঙ্গে আবার দেখা হয়ে গেল। দেখলাম তিনি একটি দেশি কুকুরের বাচ্চার পরিচর্যায় নিযুক্ত আছেন। তাহলে এরপরে অনেক দিন হয়ে গেল। এবার আমাদের কথককে বেশ কয়েকদিন পরেই আর কি অবিনাশবাবুর বাড়ি যেতে হয়েছিল। ওই যে আলোবাবুর সাথে দেখা হয়েছিল, তারপরে আবার এই এখন গিয়ে দেখলেন আলোবাবুকে, এবং আলোবাবুর সাথে এটি তার সেকেন্ড টাইম মিট, অর্থাৎ দ্বিতীয়বার তাদের সাথে সাক্ষাৎ। গিয়ে কি দেখলেন, আলোবাবু একটি দেশি কুকুরের বাচ্চার পরিচর্যা করছিলেন তাদের বাড়িতে। আমাকে দেখেই এক মুখ হেসে বললেন, বিনু বাবুর কুকুর এটি। কুকুর পোষার শখ আছে, কিন্তু সেবা করতে জানে না। দুটো চোখে এতক্ষণ পিছুটি ভর্তি ছিল, তুলো ভিজিয়ে পরিষ্কার করলুম। আর কুকুরকে সারাক্ষণ বেঁধে রাখলে কি চলে? ওদের সাথে খেলা করতে হয়। তাহলে কি বললেন?
যে আলোবাবু যখন দেখতে পেলেন যে কথক তাদের বাড়িতে এসেছে, মানে অবিনাশ বাবুর বাড়িতে, তাকে দেখেই তো এক মুখ আগে হাসলেন। হেসে নিয়ে বললেন, দেখেন এই যে কুকুর পুষেছে ওনারা, কুকুর পুষলেই তো শুধু হলো না, কুকুরকে যত্ন করতে হয়, সারাক্ষণ বেঁধে রাখলে কি আর হয়? তো খালি কুকুর পোষার শখ আছে, কিন্তু যত্ন করতে পারে না। অ্যাকচুয়ালি কুকুরটি ছিল অবিনাশ বাবুর ছেলে বিনুর। কুকুরটার দিকে চেয়ে তার মুখের সামনে টুসকি দিতে লাগলেন, এই যে এইভাবে এইভাবে করতে লাগলেন কুকুরটির মুখের সামনে। লেজ নেড়ে নেড়ে খেলা করতে লাগলো কুকুরটা। বিনু অবিনাশের ছেলে, বছর 10 বছর। তাহলে বিনু হলেন অবিনাশ বাবুর বড় ছেলে, বয়স 10 বছর। আলুবাবু তার মুখের সামনে টুসকি বাজাতে লাগলেন এবং কুকুরটিও সাথে সাথে তার সাথে খেলা করতে লাগলো। অবিনাশ বাবুর সাথে দেখা হলো একটু পরে। বললাম, আপনার এই আলুবাবু লোকটি তো অদ্ভুত ধরনের মনে হচ্ছে। দুজনের মধ্যে কথাবার্তার সময় বললেন, আলুবাবুকে আমার তো বেশ ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, অদ্ভুতই, স্নেহের কাঙ্গাল বেচারা, গরিবও খুব। আপনার সাথে আলাপ হয়েছে নাকি? এটা অবিনাশ বাবু জিজ্ঞেস করছিল আমাদের কথককে। আপনি কি নাকি চেনেন? হ্যাঁ, একটা পাখি পেশেন্ট নিয়ে গেছিল আমার কাছে, দেখবেন তো যদি ওর চাকরি বাকরি জুটিয়ে দিতে পারেন কোথাও। এই কথাটি বলেছিল অবিনাশ বাবু আমাদের কথককে, যে যদি কোনো চাকরি বাকরি আপনি জুটিয়ে দিতে পারেন, একটু চেষ্টা করে দেখুনই না। সেবা করতে বড় ভালোবাসে, বিশেষত সেবার পাত্র বা পাত্রী যদি অসহায় হয়, অর্থাৎ অসহায় শুধু মানুষ নয়, পশু পাখি জীব জন্তু যা হোক না কেন, অসহায় যারা কিছুই করবার সামর্থ্য নেই, তাদেরকে সেবা করতে ভীষণ ভালোবাসে আলুবাবু। দিন কত পরে সিভিল সার্জনের সাথে দেখা হলো। একসাথে কলেজে পড়েছিলাম। কথায় কথায় আলুবাবুর কথা উঠে পড়লো। আলুবাবুর চাকরির কথা বলেছিল অবিনাশ বাবু। তো কিছুদিন পরে আমাদের কথকের বন্ধু, তারা একসাথে কলেজে পড়তো, সিভিল সার্জন, তার সাথে দেখা হয়েছিল এবং গল্পে গল্পে আলুবাবুর চাকরির কথা তিনি বলেছিলেন সিভিল সার্জনকে। সিভিল সার্জন বললে, এখানকার হাসপাতালে ওকে প্রবেশনার ড্রেসার করে ঢুকিয়ে নিতে পারি, তবে 10 টাকার বেশি এখন পাবে না, পরীক্ষায় পাশ করলে তখন মাইনে বাড়বে। যেহেতু বন্ধু বলেছিল একটি চাকরি বাকরি জোগাড় করে দেওয়ার কথা, তাই তিনি বলেছিলেন যে এখানকার হাসপাতালে ঢুকিয়ে দিতে পারি প্রবেশনার ড্রেসার হিসাবে, কিন্তু 10 টাকার বেশি মাইনে দিতে পারবো না বা দেওয়া যাবেও না। আর পরীক্ষা যদি পাশ করে সেক্ষেত্রে মাইনেটা বেশি হবে। আলোবাবু হাসপাতালের আউটডোরে রোগীদের ঘা ধোয়াতে লাগলেন। ড্রেসিং এর কাজ আলোবাবু করতে শুরু করলেন হাসপাতালে। ঘা, পোড়া ইত্যাদি যে বিভিন্ন রোগ যেখানে ব্যান্ডেজের প্রয়োজন হয়, সেই কাজগুলি আলোবাবু করতে লাগলেন হাসপাতালে। মাসখানেক পরেই কিন্তু চাকরিটি গেল তার। একদিন আমার ল্যাবরেটরিতে এসে শুষ্ক মুখে বসে আছেন। কি খবর? আমাকে দূর করে দিল। 1 মাস মাত্র চাকরি করলো হাসপাতালে, চাকরিটা চলে গেল। তখন আবার সেই কথকের কাছে এসে মুখ শুকনো করে বসে রয়েছে। কথক জিজ্ঞেস করলো, কি হলো? তখন বলল, আমাকে তো বের করে দিল হাসপাতাল থেকে। কেন? একটা লোকের পায়ের ঘা কিছুতেই সারছিল না, সেই আমাকে একটা ওষুধ দেখিয়ে বলল, ওই ওষুধটা দাও, তাহলে সেরে যাবে। ওটা লাগিয়ে অনেকের নাকি সেরেও গেছে। দিলুম ওষুধটা লাগিয়ে, প্রায় সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার শুরু করে দিল। সে এক হই হই ব্যাপার। মানে পেশেন্ট ওষুধ দেখিয়ে বলেছে, ওই ওষুধটা দাও তো আমাকে, লাগাবো ঘায়ে, অনেকদিন ধরে ঘা শুকাচ্ছিল না তো তার। আর তার কোনো আত্মীয় স্বজন চেনাশোনা হয়তো কেউ সে ওষুধটা লাগিয়ে ভালো হয়েছে। তো আলোবাবু মন পরিষ্কার দিয়ে দিল, কিন্তু লাগানোর সাথে সাথে সে চিৎকার করতে শুরু করে দিল। মানে একটা হই হই রই রই ব্যাপার পুরো হাসপাতাল জুড়ে। ডাক্তারবাবু এলেন, তিনি তো চোটেই লাল, বললেন, কার হুকুমে তুমি ঘায়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছো? আসলে ওটা কোনো ওষুধই ছিল না, ওটা ছিল অ্যাসিড। আমরা সাপ তাড়াতে বা আরো বিভিন্ন কাজে কার্বলিক অ্যাসিড ব্যবহার করে থাকি। তো সেই অ্যাসিড ঘায়ের উপরে দিয়ে দিয়েছে। তো ডাক্তার বলল যে তুমি কার পারমিশন নিয়ে এই কার্বলিক অ্যাসিডটি ওখানে দিয়েছো? আমি আর কি বলবো, চুপ করে রইলাম। ডাক্তারবাবু আমাকে দূর করে দিলেন। আমি ওর ভালোর জন্য ওষুধটা দিয়েছিলাম আর ওর কথাতেই দিয়েছিলাম। এবার ডাক্তারবাবুকে কি বলবে আলোবাবু? তার তো আর বলবার এখানে কিছুই নেই। যাই হোক, ভালো মনে দিয়েছিল, কিন্তু শেষে চাকরিটা তো খোয়াতে হলো তাকে। আমি চুপ করে রইলাম, কি আর বলবো। সত্যি অন্যায় কাজ করেছেন, মানে কথকও বা লেখক কি বলবে আর, অন্যায়টা তো আলোবাবুই করেছেন, না জেনে শুনে যা ইচ্ছা তাই আপনি দিয়ে দিলেন, এটা কোনো কথা?
কিছুক্ষণ বসে থেকে আলোবাবু চলে গেলেন। কষ্ট হতে লাগলো ভদ্রলোকের জন্য, কিন্তু কি করব ভেবে পেলাম না। দিন কয়েক পরে অবিনাশবাবুর বাড়ি থেকে বিদায় নিতে হলো আলোবাবুকে। এবার আলোবাবুর জন্য কষ্ট হলো, কিন্তু কি করা যাবে, কিছু উপায় তো তিনি পেলেন না, চুপচাপই থাকলেন। এবং কিছুদিনের মধ্যেই অবিনাশবাবুর বাড়ি থেকেও আলোবাবুকে বের হয়ে যেতে হলো। শুনলাম অবিনাশবাবুর স্ত্রী দূর করে দিয়েছেন তাকে। অবিনাশবাবু তাড়ায়নি, তার স্ত্রী দূর করে দিয়েছিল। কারণটা কি জানো? কারণটা হলো, দেখো, আলোবাবু যা করেছিলেন তা কোনো মা সহ্য করতে পারেন না। তিনি এক বগলে কুকুরের বাচ্চাটা এবং আরেক বগলে অবিনাশবাবুর শিশুপুত্র তিনুকে নিয়ে একবার কুকুরটার মুখে আর সঙ্গে সঙ্গে তিনুর মুখে চুমু খাচ্ছিলেন। এক বগলে নিচে ছোট বাচ্চা তিনুকে, এক বগলে নিচে কুকুরের বাচ্চা। আচ্ছা, একটা জিনিস, তোমরা যারা সিবিএসসি তে পড়ছো, তোমাদের যে রিডিং বইটি রয়েছে সেখানে দেখবে এই ছেলের নাম নিয়ে একটা কনফিউশন আছে। প্রথমেই বলে রাখি, অবিনাশবাবুর দুটো সন্তান, বড়টা হচ্ছে বিনু, ছোটটা হচ্ছে তিনু। এটি নিয়ে ভীষণ কনফিউশন আমি অনেক জায়গায় দেখেছি। তোমাদের ছাত্রদের মধ্যেও এই জিনিসটি কনফিউশন আছে। যারা তোমরা বাংলা মিডিয়ামের বই ফলো করছো তারা এই বইটি নিয়ে কোনো সমস্যা নেই বা এই জায়গাটি নিয়ে সমস্যা নেই, কিন্তু সিবিএসসির ক্ষেত্রে আমি দেখেছি এটি একটু প্রিন্টিং মিস্টেকের জন্য তোমরা অনেক সমস্যা করেছো। যাই হোক, তিনুকে নিয়েছিল এক বগলে, কুকুরের বাচ্চাকে নিয়েছিল এক বগলে। একবার কুকুরের বাচ্চাকে চুমু খাচ্ছে, ওই মুখেই তিনুকে চুমু খাচ্ছে। তো এটি কোন মা সহ্য করবে? অবশেষে আমি আশ্রয় দিলাম আলোবাবুকে। একদিন সন্ধ্যার পর এসে দেখলাম তিনি একটা সোলার হেড বাজিয়ে গুনগুন করে গান গাইছেন। তো এবার কি করবে? শেষে আমাদের কথক, যদিও তার সাথে আত্মীয়তার সম্পর্ক নেই, তবুও আলোবাবুকে তিনি তার বাড়িতে রাখলেন। একদিন হঠাৎ দেখতে পেলেন সন্ধ্যাবেলা আলোবাবু গুনগুন করে গান গাইছিলেন। আপনি গান বাজনা জানেন নাকি? এটি কথক জিজ্ঞেস করেছিল। কুণ্ঠিত মুখে উঠে দাঁড়ালেন তিনি। এককালে ডুগি তবলা বাজাতে পারতাম, দৈন্যের দায়ে সব বেচে দিতে হয়েছে, এখন হ্যাট বাজাই। বলা বাহুল্য, খুব কৌতুক অনুভব করলাম। অর্থাৎ আলোবাবু আগে বেশ ভালো যন্ত্র, এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো বাজাতে পারতো, ডুগি তবলাও বাজাতো, কিন্তু সেগুলি তো বিক্রি করে দিয়েছে, আর এখন শুধু সোলার হ্যাট বাজিয়েই গান করে। বেশ ভালো লাগলো ব্যাপারটি আমাদের কথকের কাছে। হ্যাট পেলেন কোত্থেকে? অনেক আগে স্যুটও পরতাম, সব গেছে, ওই হ্যাটটি আছে কেবল। অর্থাৎ আগে স্যুট, কোট, বুট ইত্যাদি সবই পরতো, কিন্তু সবই বিক্রি করে দিয়েছে, শুধু হ্যাটটি রেখে দিয়েছে। আলোবাবুর আরো পরিচয় পেলাম দিন কয়েক পর। একদিন দেখি তিনি ছুটতে ছুটতে আসছেন। কি হলো, ছুটছেন কেন? আলোবাবু একটু বাইরে গিয়েছিলেন, তো হঠাৎ একদিন ছুটতে ছুটতে আসছেন। তো কথক একটু কৌতূহল হিসাবে জিজ্ঞাসা করলেন, ছুটছেন কেন? 10টা বেজে গেছে, আমার ঘড়িতে দম দেওয়া হয়নি এখনো। রামবাবুর গায়ের বাচ্চা হয়েছে শুনে দেখতে গিয়েছিলাম, হঠাৎ শুনতে পেলাম তার বৈঠকখানার ঘড়িতে টং টং করে 10টা বেজে গেছে। অর্থাৎ আলোবাবু একটু বাইরে গিয়েছিলেন। কি করতে গিয়েছিলেন? রামবাবুর গায়ের বাচ্চা হয়েছিল, গরুর বাচ্চা হয়েছিল, সেটি দেখতে গিয়েছিলেন। কিন্তু সেখানে ঢং ঢং করে 10টা বাজার ঘন্টা তিনি শুনেছিলেন এবং তারপরেই ছুটতে ছুটতে এসেছিলেন, কারণ ঘড়িতে তিনি দম দিতে ভুলে গেছেন। আগেকার দিনে এক ধরনের ঘড়ি পাওয়া যেত যেটিতে দম দেওয়া বা চাবি দেওয়া সিস্টেম থাকতো, এবং সেই চাবির জোরেই সেই ঘড়িটি চলতো, কোনো রকম ব্যাটারির প্রয়োজন ছিল না সেই ধরনের ঘড়িতে। তখনই ছুটলাম। আমার ঘড়িতে ঠিক 10টার সময় দম দেই। আমাদের যেমন খাবার, ঘড়ির তেমনি দম। বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে। অর্থাৎ আলুবাবু প্রত্যেক দিন 10টার সময় ঘড়িকে দম দেন। আজকে যেহেতু দেরি হয়ে গেল, তিনি আফসোস করছিলেন, বেচারির খেতে দেরি হয়ে গেল। তাড়াতাড়ি ঢুকে পড়লেন নিজের ঘরে। আমি একটু অবাক হয়ে গেলাম। আলুবাবুর যে ঘড়ি আছে তা জানতামই না। মানে দৈন্যের দায়ে তো তিনি সব কিছু বিক্রি করে দিয়েছেন, কিন্তু তিনি যে একটি ঘড়ি রাখেন সেটি আমাদের কথকের জানা ছিল না। তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তার পিছু পিছু এসে একটু আড়াল থেকে দেখতে লাগলাম। দেখলাম ঘরে ঢুকেই তিনি নিজের ভাঙা তোরঙ্গটা খুললেন। তার ভেতর থেকে বার করলেন একটি ছোট্ট টিনের বাক্স। বাক্সের ভেতর থেকে একটা ন্যাকড়ার ছোট পুটুলির মতো কি বার করলেন। তাহলে প্রথমে তার তোরঙ্গটা বার করলেন, সেখান থেকে একটা ছোট বাক্স বার করলেন, বাক্সর মধ্যে একটা পুটুলি ছিল, সেই পুটুলিটা বার করে কত সেফটিতে রাখছে দেখো। ন্যাকড়াটি খুলতেই লাল রঙের শালুর পুটুলি বেরিয়ে পড়লো, সেটি খুললেন। বেরুলো রেশমি ন্যাকড়ার পুটুলি। দেখো, পুটুলির ভেতরেও আবার একটি রেশমি ন্যাকড়া, যেটা তুলো টুলো দিয়ে বেশ ভালো সেফটিতে
রাখা হয়েছিল। সেটি খুলতেই বের হলো খানিকটা তুলা, তারপর ছোট্ট ঘড়িটি। কত একটি ছোট শিশুকে যেমন মানুষ আগলে রাখে, ঠিক তেমনি আলোবাবু ঘড়িটিকে আগলে রেখেছিলেন। 3 পুরু কাপড় ঢাকা ঘড়িটিকে আঙ্গুলের মতো রাখতেন তিনি সযত্নে। মানে ঘড়িটিকে ছোট্ট বাচ্চাদের মতো তিনি সযত্নে রাখতেন। ঘড়িটি বার করে চাপটালি খেয়ে বসলেন, তারপর চোখ বুজে ধীরে ধীরে দম দিতে লাগলেন। মনে হলো যেন পূজা করছেন। আমরা পুজো যেমন নিষ্ঠা ভরে করতে থাকি, তেমনি আলোবাবুও ঘড়িটিতে দম দিতে থাকলেন নিষ্ঠা ভরেই। অবিনাশবাবুর কথাটা মনে পড়ল। স্নেহের কাঙাল বেচারা, জীবনে কিন্তু ভালোবাসার সুযোগ পাচ্ছে না কোথাও। মানে ভালোবাসার ইচ্ছা আছে প্রবল, কিন্তু কোথাও ভালোবাসার সুযোগ পাচ্ছেন না। বেচারা, ভীষণ বেচারা আলোবাবু। সব স্নেহ তাই উজাড় করে দিয়েছে বোধহয় ঘড়িটির উপরে। যেহেতু ভালোবাসার কোনো লোক পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, তাই ঘড়িটির উপরেই সমস্ত ভালোবাসা যেন উজাড় করে দিয়েছে। একদিন ল্যাবরেটরি থেকে ফিরে দেখি আলোবাবু হ্যাড বাজিয়ে তারস্বরে গান গাইছেন। 2টো লাইনই বারবার গাইছেন। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। মানে কথক একদিন ল্যাবরেটরি থেকে এসে দেখে তিনি এই গানটি বারবার গেয়ে চলেছেন, তাও আবার গলা ছেড়ে জোরে জোরে। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম অবাক হয়ে। এমন গলা ছেড়ে গান গাইতে শুনিনি কখনো তাকে। দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেলেন তিনি। মানে এত স্যাড সং অ্যাকচুয়ালি যাকে বলে আমরা, তো সেইভাবে একটি করুণ গান আলোবাবু গাইছিলেন। কথক কিছুটা অবাক হয়ে গেলেন এবং কথককে দেখে আলোবাবুও থমকে গেলেন। আজ এত জোরে গাইছেন যে? এমনি। তারপর আমার দিকে চেয়ে কুণ্ঠিত হাসি হেসে বললেন, আমার ঘড়িটা চুরি হয়ে গেছে। ঠিক সময় হয়তো ভালো করে দম দিতে পারবে না। মানে যে চুরি করেছে সে হয়তো দমও দিতে পারবে না ভালো করে। মানে ঘড়িটি চুরি হয়েছে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ঘড়িটিকে সে খাবার দিতে পারবে না ঠিক সময় মতো। টপ টপ করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা। আলোবাবু এখন পাগলা গারদে আছেন। সমাজের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারলেন না তিনি কিছুতেই। আসলে এই সমাজ হচ্ছে সবসময় নিজেকে নিয়ে ভাবে। কখনো স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা ইত্যাদি দিয়ে এই সমাজ কখনো বিচার করে না। আর আলোবাবু যেহেতু স্নেহের কাঙ্গাল, ভালোবাসার পাগল ছিলেন, এই সমাজ আলোবাবুকে ভালো চোখে দেখেনি। তাই এই সমাজ আলোবাবুকে রাখতে পারলো না, আর আলোবাবুও নিজেকে খাপ খাওয়াতে পারলো না এই সমাজের সাথে। তাই তিনি পাগল হয়ে গেলেন এবং তার স্থান এখন পাগলা গারদে। দেখো, গল্পটা ছিল মূলত এটুকুই, ছোট গল্প এগুলো। এবারে আমরা এই গল্পটির কিছু এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করে এই ভিডিওটি শেষ করব। আলোবাবু গল্পটির রচয়িতা কে? জগদীশ গুপ্ত, সুবোধ ঘোষ, বনফুল, কালকুট। সঠিক উত্তর বনফুল। আলোবাবুর মুখটি কেমন ছিল? বেগুন পোড়ার মতো, গোল আলুর মতো, পেঁপের মতো, টমাটোর মতো। সঠিক উত্তর বেগুন পোড়ার মতো। ফুলের মধ্যে হাত ঢুকিয়ে তিনি কি বের করলেন? একটি বেগুন, পাখির ডিম, ছোট পাখির ছানা, একটি শালিক পাখি। সঠিক উত্তর ছোট পাখির ছানা। অবিনাশ বাবু পেশায় একজন শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী, উকিল। সঠিক উত্তর উকিল। মিনু কে? আলোবাবুর ছেলে, অবিনাশ বাবুর ছেলে, কথকের ছেলে, বিনয় বাবুর ছেলে। সঠিক উত্তর অবিনাশ বাবুর ছেলে। এই জন্য বিয়েও করিনি। বিয়ে না করার সম্ভাব্য কারণ কি? পছন্দ মতো কনে জোটেনি, শারীরিক অসুস্থতার জন্য, বিয়ে করতে সাহস হয়নি বলে, টাকা পয়সা না থাকার জন্য। সঠিক উত্তর টাকা পয়সা না থাকার জন্য। এর আগে তো দেখিনি আপনাকে, কোথায় থাকেন? এর উত্তরে শ্রোতা কি জানিয়েছিলেন? বিনয়বাবুর বাড়িতে, বলাইবাবুর বাড়িতে, বিনয়বাবুর বাড়িতে, মানে বিনুবাবুর বাড়িতে, অবিনাশবাবুর বাড়িতে। সঠিক উত্তর অবিনাশবাবুর বাড়িতে। আমায় ওরা সইল না কেউ,
আমার কাছে রইল না কেউ। এই গানটি কে গাইছিল? আলোবাবু, অবিনাশবাবু, সিভিল সার্জন, বিনয়বাবু। সঠিক উত্তর আলোবাবু। প্রবেশনার ড্রেসার হিসেবে কত টাকা মাইনেতে আলোবাবু কাজে যোগ দিয়েছিল? 10 টাকা, 5 টাকা, 2.5 টাকা, 2 টাকা। সঠিক উত্তর 10 টাকা। আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ, এই গানটি কেন গাইছিলেন? টাকা চুরি হয়ে গিয়েছিল বলে, ঘড়ি চুরি হয়ে গিয়েছিল বলে, চাকরি হারিয়েছিল বলে, অবিনাশবাবুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল বলে। সঠিক উত্তর ঘড়ি চুরি হয়ে গিয়েছিল বলে। আলোবাবু তারস্বরে গান গাইছেন কি বাজিয়ে? হ্যাড বাজিয়ে, ডুগি বাজিয়ে, হারমোনিয়াম বাজিয়ে, টেবিল বাজিয়ে। সঠিক উত্তর হ্যাট বাজিয়ে। সিভিল সার্জন অবিনাশবাবুর সম্পর্কে কি হন? মামাতো ভাই, খুড়তুতো ভাই, কলেজের বন্ধু, অন্য কোনো সম্পর্ক ছিল? সঠিক উত্তর কলেজের বন্ধু। নূর শখ ছিল পাখি পোষার, কুকুর পোষার, বই পড়ার, বাগান করার। সঠিক উত্তর কুকুর পোষার। বাবু প্রতিদিন কখন ঘড়িতে দম দিতেন? সকাল 10টায়, দুপুর 12টায়, সন্ধে 6টায়, রাত 12টায়। সঠিক উত্তর সকাল 10টায়। আলোবাবুর শেষ ঠিকানা হয় কথকের বাড়ি, জেনারেল হাসপাতাল, মানসিক হাসপাতাল, সংশোধনাগার। সঠিক উত্তর মানসিক হাসপাতাল। স্নেহের কাঙ্গাল বেচারা উক্তিটি কার? ডাক্তারবাবুর, রামবাবুর, সিভিল সার্জনের, অবিনাশবাবুর। সঠিক উত্তর অবিনাশ বাবুর। চারির খেতে দেরি হয়ে গেল আজকে, কার সম্পর্কে এই উক্তি? পাখির ছানার, গাইয়ের বাচ্চার, কুকুর ছানার, ঘড়িটির। সঠিক উত্তর ঘড়িটির। বাবুর ছোট থলিটি ছিল তার কাঁধে, বাঁ হাতে, ডান হাতে, 2 হাতে ধরা। সঠিক উত্তর বাঁ হাতে। অধিকাংশ লোকই টাকা চায়, টাকা কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক। সঠিক উত্তর কর্মকারক। সাহায্য প্রার্থী কোন প্রকার সমাস? তৎপুরুষ, দ্বন্দ্ব, কর্মধারয়, বহুব্রীহি। সঠিক উত্তর কর্মধারয়। চাকরি বাকরি কোন প্রকার শব্দ? ধনাত্মক শব্দ, সংকর শব্দ, অনুকার শব্দ, শব্দ দ্বৈত। সঠিক উত্তর অনুকার শব্দ। আমার ঘড়িতে দম দেওয়া হয়নি এখনো, ঘড়িতে কোন কারক? অধিকরণ কারক, নিমিত্ত কারক, কর্তৃকারক, অপাদান কারক। সঠিক উত্তর অধিকরণ কারক। 8 বাজার শব্দটিতে কোন প্রকার সমাস হয়েছে? তৎপুরুষ, দ্বন্দ্ব, কর্মধারয়, বহুব্রীহি। সঠিক উত্তর কর্মধারয়। শব্দটি যে উপভাষার একটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য? রাঢ়ী উপভাষা, বরেন্দ্রী উপভাষা, কামরূপী উপভাষা, ঝাড়খণ্ডী উপভাষা। সঠিক উত্তর রাঢ়ী উপভাষা। ডাক্তার একটি তদ্ভব শব্দ, দেশি শব্দ, তৎসম শব্দ, বিদেশি শব্দ। সঠিক উত্তর বিদেশি শব্দ। আসলে লোক খুব ভালো, খুব একটি বিশেষের বিশেষণ, বিশেষণের বিশেষণ, পূরণবাচক বিশেষণ, কোনটি নয়। সঠিক উত্তর বিশেষণের বিশেষণ। বাবু পাখির ছানাটি নিয়ে চলে গেলেন, পাখির কোন কারক? অধিকরণ কারক, নিমিত্ত কারক, সম্বন্ধ পদ, সম্বোধন পদ। সঠিক উত্তর সম্বন্ধ
পদ। অবিনাশবাবুর সাথে আলোবাবুর কি সম্পর্ক ছিল? ভাইয়ের মামার শ্বশুর, বন্ধুর দূর সম্পর্কের শ্বশুর, দূর সম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর, দূর সম্পর্কের ভাইজির বন্ধুর শ্বশুর। সঠিক উত্তর দূর সম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর। অবিনাশবাবুর বাড়ি থেকে আলোবাবু চলে যাওয়ার কারণ। অবিনাশবাবুর স্ত্রী তাকে তাড়িয়ে দিয়েছিল, আলোবাবু নিজে অসুস্থ হয়ে পড়েছিলেন, আলোবাবু নিজেই চলে গিয়েছিলেন মাইনে কম পেতেন বলে। সঠিক উত্তর অবিনাশবাবুর স্ত্রী তাকে তাড়িয়ে দিয়েছিল। হাসপাতালের চাকরি চলে যাওয়ার কারণ কি? মাঝে মাঝেই অনুপস্থিত থাকতেন, রোগীদের সাথে খারাপ ব্যবহার করতেন, রোগীর ঘায়ের উপর কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা শুনতেন না। সঠিক উত্তর রোগীর ঘায়ের উপর কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছিলেন।